আমি কি করব তো? তিতলি ভ্রু বাঁকালো, বিদ্রূপ করে হেসে সাথে সাথেই বলল, আপনি কি করবেন বলেই তো রাতে বুকে জড়িয়ে ধরেছিলেন। ধরবেন তো? আমি কত কিউট না? আপনি কখনো আমাকে শাস্তি দিতে পারবেন? উল্টো বলবেন, আসো তিতলি, আমার বুকে আসো। বলে সপ্তদশী লাজুকভাবে তাকালো, অথচ ফারাজ মেয়েটাকে ভালোভাবে দেখছে না পর্যন্ত। লোকটা কি কানে শোনে না? না হলে তার রোমান্টিক কথা শুনেও কিছু বলছে না কেন? ফারাজ পুরো কুচকে তাকায় মুহূর্তেই। হঠাৎ লম্বা কদম ফেলে 2 সিঁড়ি উপরে উঠে এলো। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে রেখেই মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে শক্ত মেজাজে বলল, টিচারদের সামনে এসব বাজে কথা বলতে লজ্জা করে না? আর যদি দেখি আমার আশেপাশে এসব বলছো, চট দিয়ে দাঁত সব কয়টা ফেলে দেবো, বেয়াদব মেয়ে। তর্জন গর্জনে সপ্তদশীর কিচ্ছু এলো গেল না, বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। তুমি বলে ডেকেছে, তিতলির কাছে যেন স্বপ্নের মতো লাগছে। এইভাবে যদি সবসময় তুমি করে ডাকতো, সবসময় বললে কি দাঁত ভেঙে যাবে? ভাল লোক স্যার কোথাকার। নিজের অযাচিত ভাবনা একপাশে রেখে তিতলি পাল্টা জবাব দিল, আমি জানতাম আপনি অস্বীকার করবেন, ভুল আমারই। কয়েকটা পিক তুলে রাখা উচিত ছিল, ফেসবুকেও আপলোড দিতে পারতাম। বেয়াদব মেয়েটার কথা শুনে ফারাজ ফোঁস করে শ্বাস ছাড়ল। তিতলির মেজাজে তিতলির মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। আচমকা ফারাজ তিতলির 2 হাত চেপে ধরল, ভীষণ শক্তভাবে ধরল। ব্যথায় তিতলি আর্তনাদ করে উঠল, ছাড়ুন, ব্যথা পাই তো, লাগছে তো। আর কখনো এসব বলবো না, ছাড়ুন। ফারাজ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ হাতের বাঁধন আরও দৃঢ় করল। কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে টেস্ট করতে এসেছিলেন, শাস্তি না নিয়ে যাবেন? জড়িয়ে ধরার অপবাদ যেহেতু দিয়েছেন, তাহলে প্রমাণ করে দেখাই। আপনি তো এটাই চান, তাই না? তিতলি আশ্চর্য বনে গেল যেন। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা বলল, আপনি কি পাগল হয়ে গেলেন? লোকটা তিতলির কথা উপেক্ষা করেই ধীরে ধীরে তিতলির দিকে ঝুঁকে আসতে তিতলি ভয়ে কেঁপে উঠল। সপ্তদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন সব কিছু অস্থির লাগছে। ওদিকে নিজের হাত যেন ভেঙে যাচ্ছে, এমন এক অবস্থা। এত শক্ত করে কেউ ধরে? উপায়ন্তর না পেয়ে তিতলি মাথা নিচু করে ফারাজের শক্তপোক্ত হাতে দাঁত বসিয়ে দেয়। তিতলি কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, অথচ ফারাজের কোনো হেলদোল নেই। এতে তিতলির রাগ হলো, হাত ছেড়ে দিয়েই বিড়বিড় করে বলল, এই ব্যাটার কি গন্ডারের চামড়া, এত জোরে কামড় দিলাম তাও ছাড়ছে না। তিতলি এখন কি করবে? ভাল্লুকের থাবায় বন্দি সে। উপায় না পেয়ে হঠাৎ তিতলি বলে উঠল, ওটা কে আসছে দেখেন তো। কথাটা মনে হয় কাজে লাগলো। ফারাজ তিতলিকে ছেড়ে দিল সাথে সাথেই। তিতলির সুযোগ বুঝে দৌড়ে সিঁড়ির নিচে নেমে গেল। নিজের শখের নুপুরের কথা ভুলেই গেল মেয়েটা। নেমে পিছন ফিরে ফারাজের দিকে চেয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ সেটা দেখে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তিতলি নিচ থেকে বলল, কামড়টা কি বেশি জোরে দিয়েছি? মলম লাগিয়ে দেব। ফারাজ ফের তেড়ে আসতেই তিতলি তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেয়ালে আড়াল হয়ে ফারাজকে উকি ঝুঁকি দিয়ে দেখতে চাইল, অথচ উকি দিতেই দেখল ফারাজ এখনও সেখানে দাঁড়িয়ে আছে। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি আবার সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। একটা কথা তার বলতে খুব ইচ্ছে করছে, না বলতে পারলে মনে হয় যেন মরে যাবে। বলেই মরুক, কোনো মতে আটকাতে পারল না। হুট করে প্রশ্ন করে বসল, আপনি কি প্রেম করেন স্যার? আপনার ভাইকে ফোন করব? না না, এই তো চলে যাচ্ছি। ভাইয়াকে ফোন করবেন না প্লিজ, আর কখনো এমন বলবো না, একদম বলবো না। এই যে কান ধরছি। এগুলো যদি তার ভাইকে বলে তিতলি অনেক কষ্ট পাবে। ভাইয়া কি ভাববে তাকে? অভিমানে নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে তার। কেঁদে দেবে দেবে ভাব। নাক ফুলিয়ে বলল, আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? নাথিং। সপ্তদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। যদি সত্যি প্রেম করে তাহলে তার কি হবে? যার জন্য রিনা খান হলাম, সে যদি অন্য মেয়ের হয়ে যায়, তাহলে কি আবার সাবানা হয়ে যাব? সকালে নাস্তার করার পাট চুকিয়ে
তড়ি ঘড়ি করে যাওয়ার জন্য তাড়া করল তুষার। তিতলি ও ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে, এরপর আর ফারাজের সামনে পড়েনি। মূলত সে দেখেইনি। রুমানা বেগম এসে তিতলির মাথায় হাত বুলিয়ে বলল, আর কখন যে আসবে? তুমি এসেছো দেখে আমি খুব খুশি হয়েছিলাম তিতলি। আবার আসবো আন্টি, অয়ন ভাইয়ার বিয়ে হলে তখন আসবো। দূর পাগলি, অয়নের বিয়ে হতে এখনও অনেক দেরি। এখনও অয়নের চাচাতো ভাই ফারাজ আছে, ওর আগে অয়ন কিভাবে বিয়ে দেব? ফারাজের বিয়ে হয়ে যাবে শুনে তিতলির মুখখানা অন্ধকার হয়ে গেল। সে আর কিছুই বলল না। ভাবছিল ঝিলিকের সঙ্গে দুটো কথা বলবে, তাও পারল না। মুখ খুললেই তার অভিমানে কান্না আসতে চায়। তিতলি এখন কাঁদবে না। তুষার সোফায় বসে থাকা ঝিলিকের দিকে তাকালো। মেয়েটা বসে বসে মোবাইল স্ক্রল করছে। তুষার বিরক্ত হলেন কেন যেন। এত কি দেখছে মোবাইলের মধ্যে? দৃষ্টি ফিরিয়ে রুমানা বেগমের উদ্দেশ্যে বললেন, আন্টি তাহলে আসি, ভালো থাকবেন। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালেন। অয়নদের পিছু পিছু আসলো। তিতলিকে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে তিতলি? মন মেজাজ ভালো না হলে তিতলির সাথে কথা বলতে ইচ্ছে করে না। পরক্ষণেই দেখল ফারাজ বাড়ির গেট দিয়ে ঢুকছে। মুখখানা সে কি গম্ভীর তার! একটু হাসলে কি পাপ হয়ে যাবে? তিতলি অভিমানে মুখ ফুলিয়ে ফেলল। তাকাবে না একদম, আর কখনো বিরক্ত করবে না। সে অয়নকে হেসে বলল, পড়াশোনা ভালো চলছে, তোমাকে অনেক মিস করব ভাইয়া, কিন্তু আমাদের বাড়ি আসবা। অয়ন তাকালো মেয়েটার মুখের দিকে। কলেজে পড়লেও মেয়েটা বাচ্চা স্বভাবের, তাতে কি? অয়নের খুব ভালো লাগে। ও হেসে বলল, অবশ্যই যাব। অয়নের কথার মাঝেই হঠাৎ গম্ভীর কণ্ঠে ভেসে এলো, অয়ন এদিকে আয় তো। ফারাজ ভাই যে কই গিয়েছিলেন? আমার বাইকটা একটু সুন্দর করে মুছে দে তো। অয়ন ফারাজকে ভীষণ সম্মান করে, কখনো কোনো কথা ফেলতে পারে না, তাই বলল, জি ভাই। তিতলি মুখ ভেঙচি কাটল, বিড়বিড় করে আওড়ালো, নিজের হাত নেই মনে হয়, অন্যকে ফরমাইশ দিতে লজ্জা করে না এখন? ভাল লোক স্যার কোথাকার। বিকেল 3:10 কয়েকদিন পর থেকে তিতলির কলেজের পরীক্ষা হবে। তিতলি কখনো পড়াশোনায় টালবাহানা করে না, যতই যা করুক পড়াশোনা সবার উপরে। তৌসিফ শেখ তুষার কখনো তিতলিকে পড়াশোনার প্রতি ছাড় দেন না। এই জন্য তিতলিও পড়াশোনায় ভীষণ মনোযোগী। এখনই টিউটর এসে পড়াবেন, তাই তিতলি আগে থেকেই পড়ার টেবিলে বসে বসে পড়া বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ডায়েরিতে হাবি জাবি কি যেন আঁকছে। মানুষের মতো করে কিছু একটা আঁকলো, সাথে লিখল, এটা হচ্ছে ভাল্লুক ফারাজ স্যার। মনে মনে ভেবেই নিল কাল কলেজে সকাল সকাল গিয়ে এটা ক্লাসে টাঙিয়ে দেবে। তিতলিকে ধমক দেওয়া সেও একদম ছাড়বে না। কি আঁকছো তিতলি? তিতলি যখন নিজের ডায়েরিতে অভিমানে নাক ফুলিয়ে ভাল্লুক ফারাজ খানকে আঁকছিল, প্রশ্নটা ধেয়ে এলো তখনই। মেয়েটা ততষ্ট হয়ে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ব্যাগে পড়ে ফেলল। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, কিছু না, কিছু না, আমি তোমার আসার অপেক্ষা করছিলাম আপু। মেয়েটার নাম সামিয়া, তিতলিদের বাসার পাশের বিল্ডিংয়ের। পড়াশোনায় ভীষণ ভালো, ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের স্টুডেন্ট। সামিয়া তৎক্ষণাৎ পাশের চেয়ারে বসতে বসতে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? ভালো। টুকটাক কথা বলে পড়ায় মনোযোগ দিল। সামিয়ারও বেশ ভালোই লাগে তিতলিকে পড়াতে। এমন একটা মিষ্টি মেয়ে, তার উপরে একবার কিছু বুঝিয়ে দিলে সেটা খুব সহজেই পেরে যায়। পড়ার ফাঁকে তিতলি হঠাৎ বলল, আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞাসা করব? এটাও আবার জিজ্ঞেস করা লাগে নাকি? বলো, কি বলতে চাও? তিতলি মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে। হাতের কলমটা আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে অবুঝ ভঙ্গিতে বলল, আপু, স্যারেরা কি স্টুডেন্টদের উপরে অনেক রাগ করে? মানে একদম দেখতে পারে না টাইপের রাগ? সামিয়া খাতা দেখতে দেখতে বলল, কেন কেন, কোনো স্যার কি বকা দিয়েছে? না, মানে এমনি জিজ্ঞাসা করলাম। সামিয়া এবার তিতলির মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন যেন অভিমানে ভরে আছে, চোখের কোণে কেঁদে দেবে এমন ভাব। সামিয়া ভীষণ বুঝতার মেয়ে। ও ভেবেই নিল তিতলি কলেজে স্যারদের সাথে ঝামেলা করেছে। তিতলিকেও চেনে। পরক্ষণেই তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে বলল, স্যারেরা রাগ করে যদি স্টুডেন্টদের বেয়াদবি করে কথা না শোনে,
যেসব স্যার একদমই দেখতে পারে না বলে ওরাই সবচাইতে বেশি খেয়াল রাখে। সামিয়ার কথাগুলো যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল। অবাক মুখে বলল, মানে? মানে হলো যে স্যার বকা দেয়, ধমক দেয়, ওই স্যারই তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করে, তোমার ভুল ধরিয়ে দেয়, শাসন করে। এটা নিয়ে তুমি যেন মন খারাপ করে আছো। তিতলি চুপ হয়ে গেল। ফারাজ তাকে ধমক দেয়, বেয়াদব মেয়ে, দাঁত ফেলে দেব। মেয়েটা সব মনে পড়ল। ওসব কি তাহলে কেয়ার করে বলে? লোকটা কি তাহলে খেয়াল রাখে ওর? ভীষণ ভাবনায় পড়ে গেল মেয়েটা। ওদের কথার ভেতরে সেখানে তুষার এলো। মূলত তিতলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এনেছে। স্টাডি টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, সব বই এনে দিয়েছি, এবার বলবি না যে তোর এই বই নেই, ওই বই নেই, সেটা নেই। ভাইয়ের কথা শুনে তিতলি ভয় পেয়ে গেল। তাদের কথা শুনতে পেল না তো? যদি জানতে পারে সে পড়াশোনা না করে এসব বলছে, তাহলে ভাই অনেক বকা দেবে, বলবে এই শিক্ষা তো দিয়েছি তোকে। তিতলি ভাইকে ভয় পায়, তাই সামিয়াকে বলল, আপু আমি একটু ওয়াশরুমে যাব, খুব এমার্জেন্সি। যাও। সামিয়ার বলতে দেরি, ওর যেতে দেরি হলো না। তুষার দেখলো সবটা, ফের সামিয়ার দিকে ফিরে গম্ভীর গলায়, দেখছো আমি এসেছি, আর কিভাবে বায়না দিয়ে চলে গেল। সামিয়া মুচকি হেসে বলল, তিতলি খুব ভালো পড়ে, আমি তো একবার বুঝিয়ে দিলেই ও সব পেরে যায়, আপনি চিন্তা করবেন না ভাইয়া। বলে তুষার সেখান থেকে চলে গেল। রাতে ঘুমাতে এসে তিতলির শুধু ফারাজের বুকে পড়ে যাওয়ার কথাটা মনে পড়ছে। বালিশের এপাশ থেকে ওপাশ ফিরছে, শুধুই ফিরছে। যদি একটু কথা বলতে পারত। যেই ভাবা সেই কাজ। পড়ার কথা বলে হলেও আজ তিতলি ফারাজকে রিয়েল আইডি থেকে মেসেজ দেবে। তৎক্ষণাৎ ফেসবুকের মেসেঞ্জারে ফারাজের আইডি সার্চ করে। কি পড়া করবে কিছুই মনে পড়ছে না, কি পড়া জিজ্ঞাসা করবে কিছুই মনে পড়ছে না। শেষমেশ লিখল অন্য কিছু, আমাকে একটু পড়া বুঝিয়ে দিবেন, ডিলিট। আপনি কি সত্যি প্রেম করেন, ডিলিট। আপনি কি ঘুমাইতেছেন। আইডিতে অ্যাক্টিভ, অথচ সিন করছে না। তিতলির খুব রাগ হলো। তার খুব কষ্ট হয় যদি কেউ অনলাইনে থেকে ওর মেসেজ সিন না করে। শেষে রাগ করে টাইপ করলো, আপনি আসলেই একটা ভাল্লুক। এটা ডিলিট করলো না, সেন্ড করে দিয়ে মোবাইল রেখে দিল। ফারাজ সবই রাতের খাবার খেয়ে রুমে এসেছে। রাত অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। এত রাতে মেসেজ এসেছে দেখে ফোন হাতে নিয়েই ফারাজ তাতে দাঁত চাপল। জানাতে চাই এসব কেমন বেয়াদবি, বিড়বিড় করে বলল। মনে চাচ্ছে সব কয়টা দাঁত ফেলে দিতে, সামনে ফেলে তখন বোঝাবো আমি ভাল্লুক কিনা, বেয়াদব ছেলে মেয়ে। সকাল 8:30। তিতলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছা করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। ড্রয়িং রুমে এসে তিতলি চেয়ার টেনে বসলো। অগত্যা তৌসিফ শেখ তৈরি হয়ে মেয়ের জন্য বসে। একসাথে ব্রেকফাস্ট করবেন, সাথে অফিসে যাওয়ার পথে কলেজের গেটে নামিয়ে দেবেন। তিতলি এসে বসতেই বললেন, তুমি নাকি ঠিক মতো পড়াশোনা করছো না, ক্লাস ফাঁকি দিচ্ছ। তিতলি ভয় পেয়ে গেল। সে তো শুধুমাত্র 3 দিন ক্লাস ফাঁকি দিয়েছে, এটা তার বাবার কানে এলো কি করে? অথচ তাও বলল, এমন মিথ্যে কথা তোমাকে কে বলেছে আব্বু? আমি কি কখনো ক্লাস ফাঁকি দিই? আমি কত ভালো না। তৌসিফ শেখ হাসতে হাসতে বললেন, আচ্ছা আমার ভালো মেয়ে, এবার ঠিক মতো নাস্তাটা করো দেখুই। জি আপু। কিছু একটা মনে করে তিতলি হঠাৎ আবদার করল, আপু শোনো। বলো আম্মু। আমার নতুন জুতো লাগবে, কিছু ড্রেসও লাগবে। আচ্ছা নিয়ে আসবো নে। পাশ থেকে আলিয়া শেখ বললেন রেগে, এত জুতো ড্রেস দিয়ে কি করিস? এসব হাই হিল কেউ পরে? কোন দিন উষ্টা খেয়ে পা ভেঙে আনিস, আল্লাহ জানে। আপু দেখছো আম্মু এসব কি বলছে? আমার জুতো লাগবে দেখে হিংসে করছে। থাক, আমার জুতো লাগবে না বলে নাক ফুলিয়ে চলে গেল তিতলি। তৌসিফ শেখ ডাকলেও শোনে নাই। মেয়েটা বড্ড অভিমানী। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিয়ে নিধিকে কল করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ভালো নাই, তুই কেমন আছিস? ভালো। কলেজে কখন বেরোবি? রেডি হচ্ছি।
এত সকাল কেন? আমার কাজ আছে, তুই সকালে আয়। বলেই তিতলি হঠাৎ লজ্জা পাওয়ার ভান করলো। বলল, একটা কথা শুনবি নিধি? কি এমন বিশেষ কথা, বলে ফেল। তিতলি যেন লজ্জায় বলতেই পারছে না, তেমন করে উত্তর করল, না থাক, কলেজে গিয়ে বলবো। আচ্ছা। ওরা কথা বলে ফোন কাটল। সকাল সকাল রেডি হয়ে কলেজে গেল তিতলি। উদ্দেশ্য ক্লাসে নিজের আঁকা ভাল্লুক ফারাজ স্যারকে টাঙানো। কিন্তু কলেজে যেতেই দেখলো করিডোরের কর্নারে ফারাজের সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি কলেজের নতুন টিচার, ফারিন ম্যাডাম। প্রচণ্ড সুন্দরী, বয়স 23-24 হবে। হেসে হেসে ফারাজের সাথে কথা বলছে, উনিও তাল মেলাচ্ছেন। তিতলির খুব রাগ হলো। কই, তার সাথে তো কখনো সুন্দরভাবে দুটো কথা বলে না, সব সময় ধমক দেয়, অথচ এখন কত ঢং করে কথা বলছে। সপ্তদশীর চোখের কোণে জল জমেছে, নাক ফুলছে, যেন কেঁদে উঠবে। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুইজনকে পরখ করলো। হেঁটে একবার তাদের সামনে গেল, আবার চলে আসলো, আবার গেল। লোকটা কি তাকে কানা? লোকটা কি কানা নাকি? তাকে দেখছে না কেন? তার দিকে তাকাচ্ছে না কেন? তিতলির খুব কান্না পেল। সে ফোঁস করতে করতে চলে আসবে, তখনই পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে, এদিকে আসো। তিতলি দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। যার সাথে ইচ্ছা কথা বলুক, তিতলির কি প্রেমও করুক, ইট ডাজন্ট ম্যাটার। তিতলির কিছুই আসবে যাবে না। তিতলি আর কখনো তাকাবে না, তাই চলে আসবে এই ভেবে বলেই তিতলি পা বাড়ায় চলে যাবার জন্য। কিন্তু বিধিবাম, দুই পা এগোতেই ফারাজ লম্বা কদমে ছুটে এসে তিতলির হাত চেপে ধরল আচমকাই। খসখসে হাতের মুঠোয় তিতলির কোমল হাত চেপে ধরে বলল, পিচ্চি মেয়ের এত রাগ কই থেকে আসে, হ্যাঁ? তিতলি পিছনে ফিরছে না, সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, মুখ দেখাবে না, একদম দেখাবে না। এতক্ষণ যখন সে বারবার হেঁটে যাচ্ছিল আসছিল, তখন কি তাকিয়েছে? তিতলিও এখন তাকাবে না। অশ্রুসিক্ত নয়নে মেঝেতে তাকিয়ে নাক ফুলছে। অভিমানে মেয়েটার কণ্ঠ আষ্টে পিষ্টে জড়িয়ে এলো, হাত ছাড়ুন, আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল কিনা কে জানে, তৎক্ষণাৎ তিতলির হাত আরও জোরে চেপে ধরে শক্ত মেজাজে বলল, পিচ্চি বয়সে মোবাইলে হাতে কে দিয়েছে? যেই দেবে দিক, আপনার কি? আপনি কি কিনে দিয়েছেন? ফারাজ বিড়বিড় করে বলল, ছোট মরিচের ঝাঁজ বেশি। ব্যথা পাইতো, ছাড়ুন ছাড়ুন। আমি আমি কিন্তু আমি কিন্তু কি করবেন? ইঁদুরের দাঁত দিয়ে কামড় বসাবেন? তিতলি মুহূর্তেই ঘুরে দাঁড়ালো, তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, হিসফিস করছে মুখশ্রী। ফারাজের দিকে তাকাচ্ছে না, একদম তাকাবে না, তবে শক্ত হাতের মুঠোয় ধরে রাখা নিজের হাতটার দিকে চেয়ে বলল, ছাড়ুন, আপনি ফারিন ম্যাডামের কাছে যান, আমাকে যেতে দিন। এইভাবে সাপের মতো ফনা তুলছেন কেন? দেখতে বিশ্রী লাগছে তো। তিতলির খুব কান্না পেল। তাকে বিশ্রী লাগবে? তাকে তো বিশ্রী লাগবেই, ফারিন ম্যাডাম আছে না। অভিমানে নাক টানল, পিটপিট করছে আঁখি দুটি, মুখ খুললেই যেন কেঁদে দেবে। অমনভাবে বলল, আপনার ওই সব মেয়ে ভালো লাগে? আমাকে ভালো লাগে না, আমাকে একটুও দেখতে পারেন না। ফারাজ মেয়েটার নত মুখখানার পানে চাইল সরাসরি, ভ্রু নাচিয়ে শোধালো, আপনার আব্বুকে বলবো এসব? তিতলি ভয় পেয়ে গেল, যদি সত্যি আব্বুকে এসব বলে তিতলি অনেক কষ্ট পাবে, আব্বু অনেক বকা দেবে। তিতলি ভয়ে ভয়ে বলল, না না, আর বলবো না। হ্যাঁ, এগুলো একদম বলবো না, আপনি বাবাকে কিছুই বলিয়েন না, আর আপনার কাছে আসবো না, এবার আমার হাতটা ছাড়ুন। ফারাজ ধীর স্বরে ধমকে উঠল, পিচ্চি মেয়ে পিচ্চির মতো থাকবে, বড়দের মুখের উপরে তর্ক করবে, মুখ সেলাই করে বন্ধ করে দেব। তিতলি তেরা জবাব দিল, 500 বার তর্ক করব, আপনার সমস্যা? সমস্যা? আমি তর্ক করব। করবেন না? করব। নাথিং। করব মানে করব। সবার সাথে কি এইভাবেই বেয়াদবি করে পারেন? তিতলি সহজ সরল স্বীকারোক্তি, না, শুধু আপনার সাথে করি, আপনি খুব খারাপ লোক, আমাকে শুধু ধমক দেন, তাই আপনার সাথে করি, করব। ফারাজ কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে, দৃঢ় তার চাহনি। কিছুক্ষণ চুপ থেকে তারপরে গম্ভীর সুরে বলল, আমার সাথেও কেন করবে? অভিমানী তিতলি আর চোখে চোখ তুলে তাকালো,
আসলে লোকটা তাকে দেখতে পারে না, বুঝেও না। ফারিন ম্যাডামের কাছে যাবে, তিতলিও দেখতে পারবে না। আজকে থেকে শুধু তেরা কথা বলবে। আমি বলবো নাকি বলবো না সেটা আমার ব্যাপার। এত সকাল করে কলেজে এসেছো কেন? কলেজের সুন্দর সুন্দর সিনিয়র ভাইদের সাথে প্রেম করতে এসেছি। আপনার সমস্যা? আপনি ফারিন। সম্পূর্ণ কথা বলার পূর্বেই তিতলি এক প্রকার নিজের হাতটা টেনে হিঁচড়ে ফারাজের হাত থেকে কেড়ে নিল। তিতলি হাতে অনেক ব্যথা পেল। দুঃখ করতে করতে সেখান থেকে চলে এলো। আজকে যদি এত সকাল না আসতো তিতলি এসব দেখতে পেত না, দুঃখও পেতে হতো না। কত খুশি মনে সে কলেজে এসেছিল ভাল্লুক ফারাজ স্যারের আঁকা ছবিটা দেয়ালে টাঙাবে বলে। কিন্তু তিতলি এখন এসব করবেই না। এই মেয়ে, দাঁড়াও বলছি। তিতলি শুনল না। কেন শুনবে? পেছন থেকে গলা ছেড়ে দিয়ে বলল, গিয়ে ফারিন ম্যাডামের কোলে গিয়ে বসে থাকুন। ফারাজ তীক্ষ্ণ চোখে তিতলির যাওয়ার পানে চেয়ে থাকে, বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। সকাল 9:50। তিতলি সেই সময় ফারাজের সাথে অভিমান করে নিধির বাড়িতে এসেছিল। নিধিদের বাড়ি কলেজের একদম পাশেই। নিধি রেডি হতেই দুজনে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে নিধি তিতলিকে বলল, মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন রে? তিতলি নিধিদের বাড়িতে গিয়েছে ঠিকই, কিন্তু কোনো কথা বলছে না। ফারাজ কেন তাকে বলল না সে ফারিন ম্যাডামের কাছে যাবে না? তিতলি এতবার বলেছে ফারিন ম্যাডামের কাছে যান, অথচ তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে সত্যিই ফারিন ম্যাডামের কাছে যাবেন? তিতলি ভাঙা গলায় বলল, আমি আর এই কলেজে পড়বো না। কেন রে? তোকে কি ফারাজ স্যার কলেজ থেকে বের করে দিল? আগেই বলেছি স্যারের পেছন ছাড়। ছাড়লি না তো, এখন বোঝ মজা। উনি আমাকে একটুও দেখতে পারেন না, ফারিন ম্যাডামের সাথে প্রেম করে। আমার কথা শুনে তার কাশি আসে, তাই না? স্যার এগুলো শুনলে তোকে এক থাপড়ে আফ্রিকার জঙ্গলে পাঠাই দেবে। এইভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়ছো। কথা বলতে বলতে ওরা কলেজের গেটে চলে আসলো। ঘন্টাটাও বসে গেছে। তিতলি ঘন্টা করবে না বলে ওরা তিনজনও করবে না, তাই পেছনের পুকুর পাড়ে বসে আছে। সিয়াম, প্রিমা, নীলা ওরা সবাই আগে থেকে অপেক্ষা করছিল প্রথম ঘন্টা ফারাজ স্যারের। তাই আজকে তিতলি ফারাজ স্যারের ঘন্টা করবে না, একদম সামনেও পড়বে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করুক আর না ড্রিম করুক, তিতলির কি? মন মেজাজ ভালো না হলে তিতলি কারও সাথে কথা বলে না। নিধি, স্মৃতি, প্রিমা ওরা সবাই কথা বলছে, অথচ তিতলির দিন দুনিয়ার কোনো খবরই নেই। তিতলির ভাবনার মাঝেই সিয়াম আগ বাড়িয়ে বলল, কেমন আছিস তেঁতুলপা গাছের পেতনি? তিতলি চোখ তুলে তাকালো, ভাবল সে কেন মন খারাপ করে থাকবে, একদম থাকবে না। আর সিয়াম তাকে তেঁতুল গাছের পেতনি বলেছে, এটা তিতলি কিছুতেই সহ্য করবে না। সেও রেগে গিয়ে বলল, তুই বেরোত, তুই তুই জিন, তুই ভূত, তুই 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 রানু মণ্ডল, তুই ভুটকি, সিয়ামের বাচ্চা, তোর কান ছিঁড়ে ফেলবো বলে তিতলি উঠে এলো। নিধি মাঝখান থেকে বলে উঠল, থাম তোরা, পেতনি পেরেতের ঝগড়া শুনতে শুনতে আমার কান পচে গেল। সত্যিই তিতলি ফারাজের ঘন্টা করেনি। 3 ঘন্টা শেষে ওরা সবাই গেটে দাঁড়িয়ে আছে। সিয়াম তিতলির কাঁধে কনুই দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে। তিতলি বারবার নামিয়ে দিচ্ছে তো আবার দিচ্ছে। তিতলি বিরক্ত হয়ে বলল, হাত নামা। নামাবো না। নামা না, হাত ভেঙে দেব। দে। ওরা দুজন এমনই, একসাথে থাকলেই ঝগড়া। সে যাকগে, মূলত ওরা এখন যে যার বাড়ি চলে যাবে। তিতলি দাঁড়িয়ে আছে কারণ তাকে নিতে তুষার আসবেন। তিতলি মুখটা অন্ধকার করে রেখেছে। এই যে সে মনে প্রাণে একটা লোককে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতেই পারছে না। বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে আর চারিপাশে। এখন মনে হয় ফারিন ম্যাডামের সাথে প্রেম করে বসে বসে। করুক, তিতলির কি? বিয়ে করুক, বাচ্চা কাচ্চা হোক, হানিমুনে যাক, তাতে তিতলির কিছুই যাবে আসবে না। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। প্রচণ্ড গরম লাগায় তিতলি এগিয়ে গিয়ে একটা ক্রোন আইসক্রিম কিনল। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর তুষারের আসার অপেক্ষা করছে।
হঠাৎ নিধি তখন বলে উঠল, এই তিতলি দেখ, ফারাজ স্যার আসছে এদিকে। তিতলি কোনো দিকে তাকালো না, কারণ সে ফারাজের দিকে আর কখনো তাকাবে না। তাই নিচের দিকে চেয়েই বড় গলায় বলল, তো আমি কি করব? কোনো ফারাজ স্যার আসুক আর না আসুক, না ফারাজ স্যার আসুক, আমাকে বলছিস কেন? গিয়ে বল ফারিন ম্যাডামের সাথে প্রেম করতে। কত দূর এগিয়েছে জিজ্ঞেস কর, যা। এই রে, স্যার তো এদিকেই আসতেছে। নিশ্চিত তোর কথা শুনতে পেয়েছে। গলাটা মাইকের মতো না করলেও পারতি, এখন বোঝ মজা। নিধির কণ্ঠে আতঙ্ক। তৎক্ষণাৎ শ্যাম তিতলিকে খোঁচা মেরে বলল, পেতনিদের গলা এমনিতেই বড় হয়, মাইকের মতন করা লাগে না। নিধি ধমক দিয়ে বলল, এই তুই থামবে? শ্যাম বলল, যতদিন গলা আছে ইনশাল্লাহ থামবো না। নিধি বলল, তোর গলা আরও বেশি বড়, সারাদিন বকবক করিস। শ্যাম বলে, তুই কি চুপ থাকিস? নিধি বলল, বেশি করবি তো একদম ময়লা ড্রেডে ফেলে দেব। তোকে কি ছেড়ে দেব? এটা বলে শ্যাম তিতলির কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই ভুটকি, তুই আর ঝগড়া করছিস না কেন? নিধি বলল, তিতলি ঠিকই বলে, তুই আসলেই রানীমণ্ডল। তিতলি কষ্ট পাচ্ছে দেখছিস না, ফাজলামো করিস কেন? শ্যাম বলে, আমি ফাজলামো করি? শ্যাম অবাক হওয়ার ভান করল, আরে আমি তো ওর ভালোর জন্যই বলি। নিধি তিতলির পিঠে হাত রেখে বলল, থাক, তুই চুপ কর তো। ওর জায়গায় তুই থাকলে বুঝতি কেমন লাগতো ভালোবাসার মানুষ অন্য কারো। ভালোবাসা? শ্যাম হো হো করে হেসে বলল, তেঁতুল গাছের পেতনির একতরফা ভালোবাসা। শ্যাম হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, শোন তিতলি, স্যারেরা বাবার সমান হয়, ফারাজ স্যার তোর মেয়ের মতোই দেখে, জানিস। তিতলির মুখটা অন্ধকার হয়ে গেল। সপ্তদশীর হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করছে। আসলে স্যার তাকে মেয়ের মতো জানে, আর সেখানে সে। তিতলি আসলেই একটা নির্লজ্জ। তিতলিও আজ থেকে ভাল্লুক ফারাজ স্যারকে আব্বুর মতো মানবে, আর ওইসব বলবে না, একদম বলবে না, কথাও বলবে না। ওনার তো ফারিন ম্যাডাম আছে, সে কোনো তৃতীয় ব্যক্তি হবে? আর জ্বালাবে না। এত কিছু ভেবে মেয়েটার চোখের কোণে জল জমল। নাক টানার মধ্যে বলল, আমি বাড়ি যাব, ভাইয়া আসার আগে চলে যাব। তিতলির কথার মাঝেই ফারাজ খান সেখানে উপস্থিত হলেন। কেন যে এখানে এসেছে নিজেও জানেন না। ফারাজ আর চোখে তিতলির ফোলা ফোলা মুখখানার পানে চেয়ে চোখ নামিয়ে নিল। কেঁদেছে নাকি? নাক মুখ এমন লাল হয়ে আছে কেন? মুখ উপরে তুলছে না কেন? ফারাজকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি শ্যাম দুজনেই মেরুদণ্ড সোজা করে ফেলল। মুখখানা এমন দুজনেরই যেন তারা কিছুই জানে না। ছুটি হয়ে যাওয়ায় সবাই ধীরে ধীরে চলে গেছে। স্মৃতিপ্রেমীরা ওরাও চলে গেছে, নিধিরাও চলে যাবে, কিন্তু তিতলিকে একা ছাড়বে না বলে এখনও দাঁড়িয়ে আছে। ফারাজকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে নিধি শ্যাম সালাম জানালো, আসসালামু আলাইকুম স্যার। ফারাজ গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। তারপর স্রেফ বলল, বাড়ি না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা? নিধি আমতা আমতা করে বলল, তিতলির জন্য স্যার। ফারাজের ভ্রু দুইয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মেয়েটা মনে হয় এই জন্মে মুখ আর তুলবে না, কিন্তু কিছুক্ষণ পরপর নাক টানছে, তাও মুখ তুলছে না। ফারাজ কিছুক্ষণ চেয়ে থাকে, সে আছে বলেই কি তবে এমন করে রেখেছে? ভাবনা বাদ দিয়ে গম্ভীর সুরে বলল, কি হয়েছে ওর? আসলে ওর ভাই আসবে তো তাই। ওহ। শব্দ কম, নিরেট কণ্ঠ। ফারাজ এদিক ওদিক চেয়ে স্রেফ বলল, তোমরা যাও, আমি আছি এখানে। নিধি আসলাম একজনের দিকে আরেকজন চাওয়াচাই করল। ওরা ভদ্র ছেলেমেয়ের ন্যায় চুপচাপ মেনে নিল। তিতলিও তাদের সাথে চলে যাবে। নিধি আর শ্যামদের বাড়ি অন্যদিকে। তিতলি রাস্তায় পুরো একা। নিধি কানে কানে বলল, তুই চলে যাচ্ছিস কেন? তুষার ভাইয়া এসে তোকে না রাগ দেখলে রাগ করবেন। তিতলি তাও কোনো কথা শুনল না। সে এখানে থাকবে না মানে থাকবে না। তাই সেও বাড়ির পথে পা চালালো। ফারাজ পেছন থেকে ডাকলো, এই মেয়ে দাঁড়াও বলছি। কথাটা শুনতেই তিতলি পায়ের গতি বাড়ালো। সে কেন দাঁড়াবে? দাঁড়াবে না। ফারিন ম্যাডামের সাথে প্রেম করে এখন তাকে ডাকছে, সে একদম দাঁড়াবে না। ফারাজ বিরক্ত হয়ে বিড়বিড় করলো, এত জেদ? তৎক্ষণাৎ লম্বা কদমে এসে তিতলির সামনে এসে দাঁড়ালো। বিরক্তির রেশ ধরে বলল, কি সমস্যা তোমার? দাঁড়াতে বলেছি আমি, কানে ঢুকছোটা? তিতলিও তাও তাকালো না।
এমন যেন সামনের যুবকের দিকে তাকানো তার জন্য হারাম। তাই সে পাশ কেটে চলে যাচ্ছে। সে কিভাবে বলবে তার সমস্যা কোথায়? সমস্যা তো তার মধ্যে। সে তো না জেনে শুনে প্রেমে পড়েছে। সে যদি জানতো ফারিন ম্যাডামের সাথে প্রেম করে, তিতলি কখনো এই ব্যাটার দিকে ফিরেও তাকাতো না। ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। তার পাতলা ঠোঁটছোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে প্রশ্ন করল, ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? তিতলি তাও তাকায় না। মেয়েটা বড্ড অভিমানী। একবার যদি অভিমান হয় তার সহজে ভাঙবে না। মূলত সে নিজেই ভাঙাবে না তার অভিমান। ফারাজ রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে শুধালো, কথা বলছো না কেন? তিতলি এবার হাতার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভাবখানা এমন যেন ফারাজ তাকে কিডন্যাপ করবে। ফারাজ হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। ত্রস্ত পায়ে পেছনে হেঁটে চলে যায়। কিছুক্ষণ পর পাশ দিয়ে বাইক থামতেই তিতলি হকচকিয়ে ওঠে। তাকিয়ে দেখে তুষার বাইক থামিয়েছে সবে। তিতলিকে দেখে বলে ওঠে, ওঠ। তিতলি চুপচাপ বাইকের পেছনে বসলো। তুষার হঠাৎ বলল, কিছু খাবি? তিতলি কোনো উত্তর দিতে ইচ্ছা করছে না। কথা বললেই যেন কেঁদে দেবে অমনভাবে বলল, না। তুষার চিন্তিত হলো, কি হলো আদরের বোনটার? তাও এত কিছু না ভেবে বাইক নিয়ে এক টানে চলে গেল। সেদিনের পর টানা 3 দিন কলেজ যায়নি তিতলি। গা কাঁপানো জ্বর নিয়ে বিছানায় এপাশ ওপাশ করেছে শুধু। নিজেই নিজের জ্বর বেঁধেছে মেয়েটা। সেদিন রাতে বৃষ্টি হয়, চুপি চুপি 1 ঘন্টা ভিজে এসেছে। ফেসবুকে দেখেছে স্মৃতিকে নাকি বৃষ্টি ধুয়ে মুছে ভুলিয়ে দেয়। তাও সেও বৃষ্টিতে ভিজে ফারাজকে ভুলে যাবে। তাই সেও বৃষ্টিতে ভিজে ফারাজকে ভুলে যাবে। প্রয়োজনে ওই কলেজেও আর পড়বে না। কিন্তু মন কি আর ভোলে? সপ্তদশীর মনে গেঁথে গিয়েছে ওই লোক। তাকে ভুলতে ভুলতে মনে হয় তার জীবনটাই ভুল হয়ে যাবে। আজকে শুক্রবার, সবার ছুটির দিন। তিতলি সারা রাত বালিশে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে নাকের পানি চোখের পানি এক করার পর সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে সবাই কি ভাববে? গোসল নিয়ে নিশ্চয়ই ফোলা ফোলা ভাব চলে যাবে। তিতলি সকাল সকাল গোসল নিল। না, চোখ মুখ ফোলাই রয়ে গেছে। বাহির থেকে আলেয়া শেখ দরজায় ধাক্কা দিয়ে ডেকে উঠলেন, এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? রাতেও খাবার না খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিস। এত করে ডাকছিলাম, তাও শুনিসনি। আজকে তোর বাপকে সব বিচার দেব। তিতলি বাবাকে ভয় পায়। তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। আলেয়া শেখ মেয়ের কাণ্ড দেখে বাঁচেন না। চেঁচিয়ে বললেন, এত সকালে গোসল করছিস কেন? তিতলি কি বলবে ভেবে পাচ্ছিল না, তাই আমতা আমতা করে বলল, কি গরম, গরম যে। এসে কি তাহলে তোকে শীতের বদলা গরম দিচ্ছে? তোর আব্বু সেই কখন থেকে বসে আছে তোর সাথে নাস্তা করবে। তিতলি চুপচাপ মায়ের পেছন পেছন গেল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। তুষার, তৌসিফ শেখ, তিতলির দাদি ফরিদা বানু। তিতলি চেয়ার টেনে বসলো, চুপচাপ নাস্তা খাচ্ছে। তৌসিফ শেখ মেয়েকে বললেন, শরীর কেমন আম্মু? ভালো আব্বু। তিতলি ফের বলল, আব্বু আমি কলেজ চেঞ্জ করতে চাই, আমি ওই কলেজে আর পড়ব না। তুষার ভ্রু কুঁচকে বোনের মতিগতি বোঝার চেষ্টা করলো। ধমকের সুরে বলল, আবার কোন নাটক করছিস? ওই কলেজে কি হয়েছে? ওই কলেজে ভাল্লুক আছে, আমার অনেক ভয় করে। তৌসিফ শেখ খুকুক করে কেসে উঠলেন। মেয়ে যে তাকে মিথ্যে বলছে সেটা আর বোঝার বাকি নেই। তিনি তাও বুঝিয়ে বললেন, ভাল্লুক কোথায় আসবে মা, আম্মু? সবই তো ওখানে পড়ে, সবাই তো ওখানে পড়ে। তুষার গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, ভাল্লুক তোর ঘাড় মটকায় দেয় নাই? পরীক্ষা যে সেটার খেয়াল আছে? জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকার কাহিনী শেষ কর। তিতলি কেঁদে দেবে। এমনিতে ফারাজের জ্বালায় বাঁচে না, এমন হলে তো সে অল্প বয়সেই মরে যাবে। তিতলি মরতে চায় না। অসহায় মুখ করে বলল, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তৌসিফ শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন পরীক্ষাটা হয়ে যাক, তারপর না হয় ভেবে দেখবো আম্মু। তুষার কিছুতেই এই কলেজ থেকে তিতলিকে অন্য কলেজে ছাড়বে না। সেও এই কলেজে পড়েছে, তাই তিতলিকেও পড়তে হবে। তাই বলল, আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলে দেখব। তুই কেমন ভাল্লুক দেখেছিস সব জেনে তারপরে অন্য কলেজের ভাবনা মাথায় আনবো।
তিতলি কিছুতেই ভাইকে ফারাজের সাথে কথা বলতে দেবে না। যদি তার কথাগুলো সব বলে দেয়, এটা কিছুতেই হতে পারে না, একদম না। সেও কাকুতি মিনতি করে বলল, না না ভাইয়া, প্লিজ, স্যারের সাথে কথা বলার দরকার নেই। দরকার আছে, তুই বেশি কথা না বলে চুপচাপ খা। না খেয়ে শুটকি মাছ হয়ে গেলে তখন কেউ বিয়ে করবে না। তিতলির খুব করে কান্না পেল। সে খাবে না, যার জন্য কলেজ চেঞ্জ করবে বলছে, তার গুণধর ভাই নাকি তার সাথেই কথা বলবে। তিতলি এই দুঃখ এখন কোথায় রাখবে? মনেও তো কোনো জায়গা নেই।